শিবানীর অস্থি হাতে বিজিতকে মেরে পুঁতে দেওয়ার প্রতিজ্ঞা করলো পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে আয়ুষী কান্না করতে থাকে, কর্ণ চ্যাটার্জির কাছে ফোন করে আর বলতে থাকে যে আমি বিজিতকে ছাড়া বাঁচবো না, আঙ্কেল কিছু একটা করুন। এভাবে এভাবে যদি বিজিতকে আমার থেকে পরশুরাম কেড়ে নেয়, আমি কিন্তু নিজেকে শেষ করে ফেলবো। এরপরে দেখা যায় আরাধ্যা এসে কর্ণ চ্যাটার্জিকে বলতে থাকে, বাবা কি হয়েছে, আপনি এতটা চিন্তিত কেন? তখনই তখনই দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তোমাকে আমি পরে সবটা বলছি। আসলে আসলে তোমার বোনের সংসারে ঝামেলা হচ্ছে, পরশুরাম পরশুরাম ঢুকতে চাইছে, সেই সমস্যাটা তো আমাকে সমাধান করতে হবে। এই বলে কর্ণ চ্যাটার্জি পরশুরামকে ফোন করে আর বলতে থাকে, তুমি তুমি বিজিতের পিছু নেওয়া বন্ধ করো, বিজিতকে এবার এবার মুক্তি দাও। তখন এ কথা শুনে দেখা যায় পরশুরাম বলতে থাকে, কেন আপনি এসব কথা বলছেন কেন? আর আপনার কথা আমি শুনবোই বা কেন, আমি কি জানতে পারি? তখন এ কথা শুনে দেখা যায় পরশুরামকে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, হ্যাঁ আমি আমি বলছি, কারণ তুমি যে কাজগুলো করছো সেগুলো সেগুলো ঠিক নয়। তুমি তুমি আয়ুষী ও বিজিতের মাঝখানে ঢুকতে পারো না। ঠিক তখনই দেখা যায় কালাম এসে পরশুরামের উপর অ্যাটাক করে। তখনই দেখা যায় পরশুরাম বিছানায় শুয়ে পড়ে আর কালামকে শোয়া অবস্থায় পেটে লাথি দেয়। এরপরে দেখা যায় কালাম মাটিতে পড়ে গেলে তখনই শিবপ্রসাদ উঠে বসে। আর এরপরে দেখা যায় লোকটাকে বেধড়ক মারতে শুরু করে পরশুরাম আর বলতে থাকে, তোর এত বড় সাহস, তুই আমাকে মারতে এসেছিস? তুই এত বড় সাহস কোথা থেকে পাস? এই পরশুরামকে মারা এতটাও সহজ নয়। আর তুই তুই বল তো, তোকে কে পাঠিয়েছে তোকে বল। তখন তখন দেখা যায় ছেলেটা কোনোভাবে মুখ খোলে না। তখনই পরশুরাম বলতে থাকে, তুই মুখ খুলবি কি খুলবি না সে কথাটা বল। এই বলে কাঠারি হাতে তুলে নেয় আর কালামের মুখে গলার কাছে ধরে বলতে থাকে, এবার এবার বল, যদি মুখ না খুলিস তবে এখানেই গলা কেটে দেব। তখন এ কথা শুনে দেখা যায় কালাম ভয় পেয়ে যায়। কালাম চুপ করে শুয়ে থাকে। তখনই পরশুরাম বলতে থাকে, তুই যদি সত্যি সত্যি এবার মুখ না খুলিস, এবার এবার সত্যি আমি তোকে তোকে এখানে গলা কেটে দেব আর বলবো যে তুই আমাকে মারতে এসেছিলি, ধস্তাধস্তির সময় নিজেরটা নিজে লেগে গেছে। এ কথা বলে চালিয়ে দেব, আমাদের কাছে এটা কোনো ব্যাপার নয়। এরপরে দেখা যায় বিজিত লাহিড়ী কালামকে ফোন করতে থাকলে তখনই পরশুরাম ফোনটা ধরে ফেলে আর বলতে থাকে, তুই যাকে পাঠিয়েছিলি সে অনেকটাই কাঁচা, আমাকে আমাকে মারা তার কম্য নয়। তুই যদি নিজে মারতে পারিস তবে কুসুমপুরে আয়, কুসুমপুরে এসে খেলা হবে। তখন তখন দেখা যায় এ কথা শুনে বিজিত বলতে থাকে, তোমাকে আমি ছাড়বো না। তুমি আমার পেছনে যেভাবে আদা জল খেয়ে লেগে আছো, তো তোমাকে আমি কিছুতেই ছাড়বো না। তোমাকে আমি অবশ্যই অবশ্যই শিক্ষা দেব। এ কথা শুনে দেখা যায় পরশুরাম বলতে থাকে, তুই আমার কিচ্ছু করতে পারবি না। আমার বোনের অস্থি আমি হাতে নেব, আমার বোনের অস্থি হাতে নিয়ে আমি প্রতিজ্ঞা করব যে তোকে তোকে যতক্ষণ না আমি মেরে মেরে তোর অস্থি অস্থি নিজের হাতে নিতে পারছি, ততক্ষণ আমি আমার বোনের অস্থি বিসর্জন দেব না। এই বলে ফোনটা কেটে দেয় পরশুরাম। ঠিক তখনই দেখা যায় বলরাম এসে বলতে থাকে, কি ব্যাপার পরশুরাম, কি হচ্ছে? তুই এভাবে এভাবে ওকে ধরে আছিস যে? তখনই মায়া বলতে থাকে, বস তুমি চিন্তা করো না, ওকে আমি নিয়ে যাচ্ছি, তুমি তুমি আমার উপরে ওকে ছেড়ে দাও। এরপরে দেখা যায় মায়া নিয়ে চলে গেলে তখনই তখনই বলরাম বলতে থাকে, একটা কথা বলার ছিল। তখনই এই কথা শুনে পরশুরাম বলতে থাকে, যেমন কি কথা বলতে চাস তুই বল, হেজিটেট বোধ করছিস কেন? তখনই সে দেখা যায় বলরাম বলে দেয় যে ফরেনসিক রিপোর্টে এই রিপোর্ট এসে গেছে আর সেই হাড়গুলো শিবানীরই, এটা নিশ্চিত করেছে ফরেনসিক টিম। এই কথা শুনে ভেঙে পড়ে পরশুরাম। এরপরে পরশুরাম তার সঙ্গে বোনের সব স্মৃতি মনে করতে থাকে, ভাইফোঁটার দিনের কথাগুলো মনে করে কান্নায় ভেঙে পড়ে পরশুরাম বলতে থাকে, জানিস আমার বোনটাকে আমি অনেক ভালোবাসতাম, একটা মাত্র বোন ছিল আমার, আমি আমি ওকে মাথায় করে রাখতাম, ওকে আমি কতটা ভালোবেসেছি আমি তোকে বলে বোঝাতে পারবো না। এদিকে দেখা যায় বিজিতকে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, বিজিত তুমি আমাদের সবটা বলো, তা না হলে কিন্তু তোমাকে বাঁচানো যাবে না। তুমি আমাদের কাছে কপারেট করো, মুখ খোলো, তা না হলে সত্যি বলছি তোমাকে কোনোভাবে আমরা বাঁচাতে পারবো না। তখনই নন্দিনী বলতে থাকে, বিজিত তুমি সবটা বলতে পারো, আর যদি তুমি বলতে না পারো তবে আমি বলবো। এ কথা শুনে আরাধ্যা বলতে থাকে, এসব কি বলছিস তুই, কি বলবি তোরা? ওর সঙ্গে আমার বোনের বিয়ের কথা, আমার আমার দিদির বিয়ের কথা চলছে, আর এখন এসব কি হচ্ছে? শুনছি ওর সঙ্গে নাকি শিবানী বলে কারো বিয়ের কথা হচ্ছে। এসব কি, আমি তো এসবের মানেই বুঝতে পারছি না। তখনই কর্ণ চ্যাটার্জি আরাধ্যাকে বলতে থাকে, আরাধ্যা তুমি ভেতরে যাও। তখনই আরাধ্যা বলতে থাকে, না আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। এরপরে দেখা যায়
নন্দিনী বিজিতকে বলতে বললে বিজিত না বললে নন্দিনী বলে দেয় যে আসলে আসলে শিবানীর সঙ্গে বিজিতের বিয়েটা হয়েছিল, এটা সত্যি। বিজিতের বিয়ে হওয়ার পরে হঠাৎ হঠাৎ শিবানী শিবানী বিজিতের পথের কাঁটা হয়ে দাঁড়ায়। বিজিতের লক্ষ্যে পৌঁছাতে বিজিতের সামনে এসে দাঁড়ায় শিবানী। শিবানী কোনোভাবে বিজিতকে কোনো কিছুতে সফল হতে দিচ্ছিল না। তাই তখন বিজিত বুঝতে পারে যে শিবানীর হয়তো বা কারোর সঙ্গে সম্পর্ক আছে। এরপরে হঠাৎ একদিন শিবানী একটি ছেলের হাত ধরে পালিয়ে যায়, যে ছেলের সঙ্গে শিবানীর পরকীয়া চলছিল। এ কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তখনই নন্দিনী বলতে থাকে আমি আমি একটা প্ল্যান করে নিয়েছি। বিজিতকে কি করে আইনি পদক্ষেপে বাঁচাতে হয় সেই প্ল্যানটা আমার কষা হয়ে গেছে। বিজিত, তুমি একদম চিন্তা করবে না, তোমাকে তোমাকে কেউ ছুতেও পারবে না, আমরা যদি থাকি তোমাকে কেউ ছুতেও পারবে না। এরপরে আরাধ্যা বলে ওঠে, তার মানে এসব কি বলছিস বড়দি? ওর সঙ্গে শিবানীর বিয়ে হয়েছিল, মানে জামাইবাবুর বোনের বিয়ে হয়েছিল? তবে ও কেন আমার দিদির জীবনটা নষ্ট করছে? তখনই নন্দিনী বলতে থাকে, তুই বুঝতে পারছিস না আরাধ্যা, ও সত্যি সত্যি শিবানীকে ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু ও ও শিবানী বিজিতকে ফেলে চলে যায়। তখন ও ছেলেটা কি করতো, তাই ও শেষমেশ কিছু করতে না পেরে ওকে ওকে ছেড়ে দিয়ে নিজের সাকসেসফুল হয়ে এইখানে এসেছে। আর আয়ুষীকে পছন্দ করেছে, এখনো আয়ুষীকে অনেক ভালোবাসে ও, আর আয়ুষীকে কখনো হারাতে চায় না। আয়ুষীও তো বিজিতকে অনেক ভালোবাসে, তাই না? সেই জন্য বিজিতের পাশে দাঁড়িয়েছি আমি। এরপরে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, বিজিত, তুমি একদম চিন্তা করবে না, তোমার পাশে আছে কর্ণ চ্যাটার্জি, জিৎ মুখার্জি, এরা দুজন তোমার পাশে থাকলে তোমাকে কেউ ছুতেও পারবে না। তা কারো কোনো ক্ষমতাই নেই তোমাকে ছোঁয়ার। এরপরে এদিকে দেখা যায় পরশুরাম শিবানীর কথা ভাবতে থাকে, শিবানীর সঙ্গে কাটানো মুহূর্তগুলোর কথা ভাবতে থাকে, আর বলতে থাকে, আমার বোনটাকে এভাবে এভাবে পৃথিবী থেকে সরিয়ে দিলে বিজন, আমি তোকে কিছুতেই ছাড়বো না। তুই আমার বোনকে আমার জীবন থেকে কেড়ে নিয়েছিস। আমার বোন আমার থেকে কতটা দূরে চলে গেছে, আমি আর কখনো আমার বোনের মুখে দাদা ডাক শুনতে পারবো না। ও আর কখনো আমাকে দাদা বলে ডাকবে না। এরপরে দেখা যায় বিজিতকে মারার প্রতিজ্ঞা করে শিবপ্রসাদ। এরপরে দেখা যায় শিবপ্রসাদ ভাবতে থাকে, যখন শিবানী রাগ করতো তখন শিবপ্রসাদ ঠিক এভাবে গান গাইয়ে তার রাগ ভাঙাতো। তখনই দেখা যায় শিবানীর ফোনে একটা ফোন এলে তখন শিবানী ফোনটা রিসিভ করে। এরপরে শিবপ্রসাদ বলতে থাকে, কি রে বোন, প্রেম করছিস? কার সঙ্গে? আমাকে নাম বল, বিশ্বাস কর, আমি তোকে প্রমিস করছি আমি দাঁড়িয়ে থেকে তোর বিয়েটা দিয়ে দেবো। কিন্তু কোনোভাবে শিবানী কোনোভাবে তাকে বলেনি যে সে কার সঙ্গে সম্পর্ক করছে। তখন শিবপ্রসাদ বারবার শিবানীর থেকে ফোন কেড়ে নিয়ে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু ওপাশ থেকেও ফোনটা বারবার কেটে দেওয়া হয়েছিল। এই কথাগুলো ভেবে কাঁদতে থাকে পরশুরাম বলতে থাকে, সে দিনগুলো কোথায় হারিয়ে গেল, আমরা দু ভাই বোন কত খুনসুটি করেছি। ঠিক তখনই দেখা যায় কর্ণ চ্যাটার্জি শিবপ্রসাদকে ফোন করে আর বলতে থাকে, কর্ণ চ্যাটার্জি বলছি, চিনতে পেরেছো নিশ্চয়ই? তখনই দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ অবশ্যই চিনতে পেরেছি, আপনাকে আবার চিনতে পারবো না, এই নাম্বারটা আমার খুব পরিচিত। এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তুমি বিজিতকে ছেড়ে দাও, বিজিতের পিছু ছেড়ে দাও, তোমার কাছে আমি রিকোয়েস্ট করছি, আর যদি না ছাড়ো তবে আমাদের অন্য পদক্ষেপ নিতে হবে। এ কথা শুনে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, ও আমার বোনকে ঠকিয়েছে। তখনই কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, ও ঠকায়নি, তোমার বোন ওকে ঠকিয়েছে। তোমার বোন ওকে ফেলে অন্য ছেলের হাত ধরে পালিয়ে গিয়েছিল, তোমার বোনের চরিত্রের সমস্যা ছিল। এ কথা শুনে শিবপ্রসাদ রেগে যায় আর বলতে থাকে, আমার বোনটা মৃত, আমার বোনকে ও মেরে আর ওর বাড়ির উঠোনে পুঁতে দিয়েছিল। সে উঠোন থেকে আমার বোনের লাশ পাওয়া গেছে, আর সেই লাশের হাড় আমি ফরেনসিকে পাঠিয়েছিলাম, সেটা যে আমার বোনের হাড় সেটাও ফরেনসিক টিম নিশ্চিত করেছে। আর আপনি বলছেন আমার বোন পালিয়ে গেছে? তখন এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, বিজিত তো এটাই স্টেটমেন্ট দিয়েছে। তখন এ কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, আমি আমি কি করতে পারি আপনার কোনো ধারণা নেই। ও আমার বোনকে মেরে যে মাটিতে পুঁতে দিয়েছিল, আমিও ঠিক সেই মাটিতে ওকে পুঁতে দেব। আমি প্রমিস করছি। আর ওকে বলে দেবেন যে ও যেন সাবধানে থাকে, ওর অন্তিম দিন ঘনিয়ে এসেছে, অনেক হয়েছে, অনেক নাটক হয়েছে, ও অনেক মেয়ের জীবন নষ্ট করেছে, আমি আয়ুষের জীবনটা আর নষ্ট করতে দেব না। এ বলে ফোনটা কেটে দেয় শিবপ্রসাদ। এরপরে বলরাম বলতে থাকে, এভাবে ভেঙে পড়লে কি করে হবে বল? এভাবে ভেঙে পড়িস না প্লিজ, এরকম করে ভেঙে পড়লে তোকে কোনোভাবেই মানায় না। এভাবে ভেঙে পড়াটা তোর জন্য কোনোভাবেই সঠিক হচ্ছে না, তুই তো পরশুরাম, তাই না? এরপরে
এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আমি একটা কথা বলি, রাখতে পারবি? তখনই তখনই বলরাম বলতে থাকে, যেমন কি কথা বলবি তুই? তখনই পরশুরাম বলতে থাকে, আমার বোনের হাড়গুলোকে আমাকে দেওয়া যাবে? আমি সেগুলো সেগুলো দাহ করব, দাহ করে সে অস্থি বিসর্জন দিয়ে আমার বোনের শান্তি কামনা করব। ঠিক তখনই দেখা যায় শিবানী ডাকতে থাকলে পরশুরাম বলতে থাকে, আমাকে আমাকে শিবানী ডাকছে, আমার বোনটা ডাকছে, আমার বোনটা অনেক কষ্ট পাচ্ছে, আমাকে ছেড়ে দে, আমি আমার বোনের কাছে যাই। তখন এ কথা শুনে বলরাম বলতে থাকে, এসব কি বলছিস? তোর বোন মৃত, তোর বোন মরে গেছে, তোর বোন আর নেই। তোর বোন তো আমারও বোন, তাই না? আমারও তো অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কিন্তু কি করব বল? আমরা তো কষ্ট দেখাতে পারি না, আমরা তো ছেলে মানুষ। তার থেকেও বড় কথা, আমরা আমরা দায়িত্ববান অফিসার, আমাদের চোখে জল আনাটা মানায় না। জল আনলে সবাই বলবে যে ওরা তো নিজেরাই কাঁদে, তবে আমাদের কি করে হাসাবে? এই কথাগুলো মাথায় রাখ। তখনই দেখা যায় যে পরশুরাম বলতে থাকে, আমি আমি কি করব? আমি আমি বুঝতে পারছি না কি করব আমি। তখনই এদিকে দেখা যায় তটিনী শিবপ্রসাদকে ফোন করছে। তখনই শিবপ্রসাদ ফোন ধরে বলতে থাকে, তটিনী, আমার বোন আর নেই, আমার বোন আমার থেকে অনেক দূরে চলে গেছে, আমার বোন আর নেই, আমার বোন মৃত। আমি আমি ফরেনসিক রিপোর্ট পেয়েছি তটিনী, আমি আমি বুঝতে পারছি না আমি কি করব। আমি আমার বোনের দাহ করব, আমার বোনের অস্থি বিসর্জন দেব। তখন তটিনী বলতে থাকে, আমি বুঝতে পারছি, কিন্তু তুমি ভেঙে পড়ো না, আমি কি আসবো? তখনই শিবপ্রসাদ বলতে থাকে, না, তোমাকে আসতে হবে না, তোমারও ওখানে অগ্নি পরীক্ষা চলছে, তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করো, আর মাত্র দুদিন বাকি আছে। এর মাঝখানে তোমাকে নিজেকে নির্দোষ প্রমাণ করতেই হবে, নিজেকে নির্দোষ প্রমাণ করে তারপরে সবকিছু ঠিকঠাক হবে। এরপরে তটিনী বলতে থাকে, তুমি তুমি একদম চিন্তা করো না, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। তখনই পরশুরাম বলতে থাকে, ঠিক আছে তটিনী, কিন্তু আমার বোনটাকে আমি আর কখনো কখনো ফিরে পাবো না তটিনী। আমার বোনকে ওরা ওরা আমার থেকে কেড়ে নিয়েছে, আমি ওদের কাউকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না ওদের। তখন এ কথা শুনে দেখা যায় তটিনী বলতে থাকে, ঠিক আছে, আমি এখন ফোনটা রাখছি। এরপরে পরশুরাম ফোন রেখে দিয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে, বলরাম, আমি তোকে কথা দিচ্ছি, আমার বোনকে যারা যারা ষড়যন্ত্র করে মেরেছে তাদের আমি একটা একটা করে শাস্তি দেব, তাদের আমি কখনোই কখনোই ছাড় দেব না। ওরা ওরা যে কাজটা করেছে তার জন্য ওদেরকে অবশ্যই শাস্তি পেতে হবে। এরপরে দেখা যায় এদিকে লাট্টু পিকু স্কুলে এলে তখন আরিয়ান ও তার বন্ধুরা লাট্টু ও পিকুকে বলতে থাকে, সিহান, তানিশা, তোদের মা নাকি ক্রিমিনাল, তোদের মাকে নাকি জেল কাস্টাডি দেওয়া হয়েছে। আমি আমার ড্যাডকে বলেছিলাম জেল কাস্টাডি কাকে বলে, কিন্তু আমার ড্যাড বলতে পারেনি, আমাকে বলেনি। কিন্তু কিন্তু আমি জানি তোদের মা ক্রিমিনাল, তাই না? তখন এ কথা শুনে দেখা যায় তখনই প্রিন্সিপাল ম্যাম এসে বলতে থাকে, এসব কি হচ্ছে? আরিয়ান, তুমি ওদেরকে এভাবে কেন বলছো? ওরা তো তোমার বন্ধু, তাই না? তোমার বন্ধুদের সঙ্গে এভাবে কথা বলছো কেন তোমরা? তখনই আরিয়ান বলতে থাকে, আসলে আসলে ওদের মা ক্রিমিনাল, তাই আমাদের মাম্মি আর পা বলেছে যে ওদের সঙ্গে না মিশতে, আমরা ওদের সঙ্গে মিশবো না ম্যাম, মিশবো না। তখন এ কথা শুনে দেখা যায় লাহোরি বলতে থাকে, না, ওদের মা ক্রিমিনাল নয়, ওদের মা ইন্টেলিজেন্ট অফিসার, ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্টের একজন 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 অফিসার, তাই তোমরা ওদের সঙ্গে এভাবে কথা বলবে না, কথাটা মাথায় রেখো। এরপরে দেখা যায় লাহোরি কর্ণ চ্যাটার্জিকে ফোন করে আর বলতে থাকে, আপনারা কি নোংরা খেলায় মেতে উঠেছেন, আপনাদের দেখে আমার ঘৃণা হচ্ছে। কর্ণ, তুমি এসব কি করছো? তুমি তুমি যে বাচ্চাদের মাকে এভাবে ফাঁসিয়েছো, জানো তাদের কতটা কতটা কষ্ট করতে হচ্ছে, তাদেরকে সব জায়গায় অপমানিত হতে হচ্ছে, তারা যেখানে যাচ্ছে সেখানেই মানুষের কথা শুনতে হচ্ছে। তুমি বুঝতে পারছো? তখন এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আমি আমি কিচ্ছু করিনি, যে ওটা ও যেটা করেছে তার কারণে ও শাস্তি পেয়েছে, এতে তো আমার কোনো হাত নেই। তখন এ কথা শুনে লাহোরি বলতে থাকে, অবশ্যই আছে, আমি জানি যে সবকিছুর পেছনে তুমিই আছো সবকিছুর পেছনে, কেন মিথ্যে বলছো কর্ণ? তখনই কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আমি আমি কোনো মিথ্যে বলছি না, আমি আমি সত্যি বলছি, কোনো কোনো মিথ্যে বলছি না আমি। তখনই কর্ণ চ্যাটার্জির কথা শুনে লাহোরি বলতে থাকে, হ্যাঁ, তুমি মিথ্যে বলছো, আমি আমি তোমাকে বিশ্বাস করি না, আমি জানি যে তুমি তটিনীকে ফাঁসিয়ে তুমি সবটা করছো, তুমি এর নোংরা খেলাটা খেলছো, তাই না? তখনই তখনই দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, শোনো লাহোরি, তুমি তুমি ভুলে যাচ্ছো যে আমি তোমার যে কলেজে তুমি বসে আছো সেই স্কুলে মাথায় বসে আছি আমি, আমি চাইলেই তোমাকে আমি ওখান থেকে বের করে দিতে পারি, সো বেশি বেশি বাড়াবাড়ি করো না। তখন এই কথা শুনে লাহোরি বলতে থাকে, তুমি তুমি কিচ্ছু করতে পারবে না কর্ণ, কিচ্ছু করতে পারবে না, আমি আমি সবটা একদম একদম ঠিকঠাক করে নেব, আমি সবটা ম্যানেজ করে নেব। আমি তটিনীকে বলবো যে তুমি সবকিছুর পেছনে আছো, আর তুমি জানো না তটিনী কি করবে। এদিকে
এদিকে দেখা যায় টটিনির কথা মতো লাট্টু ও পিকু জিতের ঘরে সেই সেই বিলটা খুঁজতে এলে পেয়ে যায়। তখন টটিনি বলতে থাকে, গ্রেট জব, তোমরা তোমরা ঠিক কাজ করেছো। এদিকে এদিকে দেখা যায় শিবপ্রসাদের হাতে অস্থি চলে আসে। শিবানীর অস্থি হাতে শিবপ্রসাদ প্রতিজ্ঞা করে, ঠিক যে মাটিতে শিবানীকে পুঁতে দেওয়া হয়েছিল ঠিক সে মাটিতে যতক্ষণ না বিজিতকে পুঁতে দিচ্ছে ততক্ষণ ও শিবানীর অস্থি অস্থি গঙ্গায় সমর্পণ করবে না। তখন এটা দেখে খুশি হয়ে যায় মায়া ও নন্দা। নন্দা বলতে থাকে, একদম ঠিক বলেছেন শিবানী, শিবানীর মৃত্যুর রহস্য আপনাকে উদ্ঘাটন করতে হবে। আপনার বোনকে আপনার ন্যায় পাইয়ে দিতে হবে। আপনাকে আমি এটাতে সব দিক থেকে সাহায্য করব।